গতদিন কয়েকটা হোমওয়ার্ক দেওয়া হয়েছিল, তো হোমওয়ার্কের আসলে 14 নম্বরটা বইয়ে করে দেওয়া আছে এবং বক্সের যে জায়গাটা ওই জায়গাটাতে দেখো 120কে 6 দিয়ে ভাগ করে 30 বানানো হয়েছে। তাহলে কোন চারটা কোণ 120 ডিগ্রি টোটাল কোণ, সেটা 4 সমান ভাগে ভাগ হয়ে যাবে। তাহলে প্রত্যেকটা কোণ 30 ডিগ্রি করে 30 30 30 30, তাহলে 4 ভাগে ভাগ হবে। তাহলে এখানে 6 জায়গায় হবে 4, ঠিক আছে? তো এটা বুঝতে হবে, নিজের বুঝতে হবে, এটার জন্য চেঁচামেচি করা যাবে না, ঠিক আছে? ভাই এখানে কি হইলো, কেমনে হইলো বুঝাই দেন, এটা নিজের বুঝতে হবে। গত বছরে 2 জন বুঝতে পারে নাই, বুঝছো? তারা এখন কিন্তু এই যে সাহেব বাজারে গুড় বিক্রি করে, তো তোমার বুঝতে হবে গুড় বিক্রি করে, হ্যাঁ, কারণ ওটা বুঝতে পারে না, ওইটুকু কমন সেন্স নাই। এখন কমন সেন্স না থাকলে কি হবে? গুড় বিক্রি করে এখন, হ্যাঁ। এবার আর একটা জিনিস, সেটা হচ্ছে মেবি 16 নম্বর। তো 16 নম্বর ম্যাথে দেখো পি আর এস বলা আছে, ওখানে এস হবে না কিউ হবে, তাহলে এটা তোমার বুঝতে হবে। আর এরপরে 2টা উপাংশ বের করছো, একটা মিলছে আর একটা মিলে নাই, তাহলে ওটা উত্তরে ভুল আছে, হ্যাঁ ওটা উত্তরে ভুল আছে। তো পাশাপাশি ধরো এখানে এসে 2 জনের সাথে মিলাই নিবা, মিলাই নেওয়ার পরে দেখবা ওর মিলছে কি, ওর আসছে কি, আর তোমার আসছে কি। তো এরকম দুই একজনের সাথে মিলাই নিলে তুমি বুঝতে পারবা তোমার হয়েছে নাকি হয়নি। তাহলে এটা দেখে বোঝা যায় যে বইয়ে ভুল আছে, উত্তরটা ভুল থাকতেই পারে, বইয়ে ভুল থাকতেই পারে, তো এটাও তোমার বুঝতে হবে। তো গত বছরও এরকম কয়েকজন বুঝতে পারে নাই, তো তারা এখন ওই যে লক্ষ্মীপুর কাঁচা বাজারে কচু বিক্রি করে, বুঝছো? তাহলে তোমার কিন্তু কমন সেন্সটা থাকা লাগবে, হ্যাঁ। আসো আজকের পড়ায় আসি। তোমরা 2-1 জন কথা বলতেছো, তো তাদের আমরা আমি বের করে দিব, তো বের করে দিলে কিন্তু এই মুক্ত মঞ্চে বসে এখন বাদাম বিক্রি করা লাগবে, তো কথা বলো না, হ্যাঁ। আজকের ক্লাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক পড়বো, বিশেষ করে ভেক্টর অধ্যায়ের। টপিকের নাম হচ্ছে নদী নৌকার ম্যাথ। সৃজনশীল প্রশ্ন যদি এই অধ্যায় থেকে আসে, তাহলে তার জন্য লিস্টেড টপিকগুলোর সবচেয়ে উপরে থাকে নদী নৌকার ম্যাথ। তো আমরা দেখি একটু বোঝার ট্রাই করি খুব ভালোভাবে। তো একটা ম্যাথ দিয়ে শুরু করি আমরা। এই ম্যাথটা আমাদের বইয়ের 19 নম্বর ম্যাথ। বলা হচ্ছে নদীর স্রোতের বেগ 6 কিলোমিটার/আওয়ার, স্রোতের সাথে 30 ডিগ্রি কোণে 8 কিলোমিটার/আওয়ার বেগে নৌকা চালালে বা সাঁতার দিলে একই কথা, নৌকা চালালে নৌকা কত বেগে কোন দিকে চলবে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে নদী নৌকার ম্যাথ আসলে প্রথমে একটা কিউট নদী এঁকে নিবা, যে এটা হচ্ছে নদী, 2টা দাগ দিয়ে। এবার দেখো এই নদীতে যদি একটা নৌকা স্থির থাকতো এবং নদীতে যদি কোনো স্রোত না থাকতো, নৌকারও বেগ নেই, নদীতে স্রোতেরও বেগ নেই, অর্থাৎ শান্ত নদীর পৃষ্ঠ, শান্ত নদী, পুকুরের পানি নর্মালি যেমন হয়। তো এখানে তুমি নৌকা রেখে দিলে নৌকা স্থির থাকতো, নৌকার কোনো বেগ টেগ থাকতো না, নৌকা কোনো দিকে যাইতো না। কিন্তু মনে করো নদীতে স্রোত আছে কিন্তু নৌকার কোনো বেগ নেই, তাহলে নৌকাটাকে যদি এবার তুমি নদীতে রেখে দাও, নৌকার কোনো বেগ নাই, স্রোত আছে কিন্তু, তাহলে দেখা যাবে কি ওই স্রোতের ঢালে নৌকা ভাসতে 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 চলে যাবে। তাহলে তখন কিন্তু নৌকার বেগ হচ্ছে স্রোতের বেগ, মানে নৌকা কোন বেগে যাচ্ছে, স্রোতের বেগেই চলে যাচ্ছে, কারণ নৌকার তো কোনো বেগ নাই। তাহলে স্রোত যেহেতু ধাক্কা দিয়ে নৌকাকে সরাই নিচ্ছে, তাহলে নৌকা কত বেগে চলতেছে, স্রোতের বেগেই চলতেছে, পানির প্রবাহের বেগেই চলতেছে। এবার মনে করো স্রোত নাই কিন্তু নৌকা চলতেছে, মানে ট্রলার তুমি চালাচ্ছ বা ধরো যে বৈঠা দিয়ে তুমি নৌকা বাইতেছো, তাহলে শান্ত নদীর পৃষ্ঠে তুমি যদি নৌকা চালাও, তাহলে যেদিকে এবার তুমি নৌকা চালাবা আর নৌকাটা যে বেগ নিয়ে চালাবা, এটা কিন্তু নৌকাটা কিন্তু সেই নির্দিষ্ট বেগে সেই নির্দিষ্ট দিকেই চলবে, নৌকা কিন্তু বাঁকবে না। কথা বুঝতে পারলা? যেদিকে তুমি চালাবা, কারণ নৌকাকে বাঁকানোর জন্য এবার তো কোনো স্রোত নাই, শান্ত নদীর পৃষ্ঠ, নৌকা আমি যেদিকে চালাবো, যেদিকে মনস্থির করে চালাবো, নৌকা সেই দিকে সেই বেগ নিয়েই
চলবে। কিন্তু এবার চিন্তা করো, নদীতে স্রোতও আছে এবং তুমি নৌকাও চালাচ্ছ একটা নির্দিষ্ট দিকে। তাহলে এবার স্রোত কিন্তু নৌকার উপর কাজ করতেছে, স্রোতের বেগ কিন্তু নৌকার উপর আছে। এবার তাহলে নৌকা কিন্তু শুধুমাত্র এবার নৌকার বেগে চলতে পারবে না, অথবা শুধুমাত্র স্রোতের বেগেও চলতে পারবে না। তাহলে নৌকার বেগ এবং স্রোতের বেগ এই দুইটার লব্ধি বেগ নিয়ে নৌকাটা চলবে। আমার কথা বুঝলাম? এবার আমরা এই নদীতে স্রোত আঁকবো, স্রোতের বেগ আঁকবো। তা আমি মনে করো এটা প্রথমে নৌকা আঁকলাম, এই যে ডিঙি নৌকা ধরো। তাহলে এই যে নদীতে এখানে পানি, আমি মানে উপর থেকে দেখতেছি, ঠিক আছে, উপর থেকে টপ ভিউ। তাহলে এখানে যে পানির যে বেগটা, সেই পানির বেগটা হচ্ছে এইদিকে নাকি এরকম, মানে স্রোতের বেগ। কেউ যদি বলে যে ভাই স্রোতের বেগ এইদিকে, এটা কোনো কথা হইলো? স্রোতের বেগ হচ্ছে পানি প্রবাহের দিক। তাহলে নদীর প্রবাহ তো হয় এদিকে হবে, নয়তো এদিকে হবে। এখন তুমি স্রোতের বেগটাকে, প্রবাহের বেগটাকে এদিকেও দিতে পারো, এদিকেও দিতে পারো, তোমার ইচ্ছা, তোমার খুশি। কিন্তু মানে সমস্ত ম্যাথে আমরা আমাদের বইতে বা বোর্ড বইতে, ঠিক আছে, সব জায়গায় আমরা সবসময় এদিকে দিছি, অর্থাৎ ডান দিকে দিছি। তো এই কারণে বইয়ের মতো করার চেষ্টা করো, তাহলে একই রকম থাকবে, সব ক্ষেত্রে একই রকম থাকবে। আর যদি তুমি তোমার ইচ্ছা মতো চলো, তাহলে সেই ক্ষেত্রে দেখবে এক ঘরে হয়ে গেছে কদিন পরে, ঠিক আছে। তো যেটা সবাই করতেছে সেটাই আমরা একটু করি। তাহলে এইটাকে আমরা বললাম স্রোতের বেগ, স্রোতের বেগটাকে ইউ দিয়ে বলা হয়। তাহলে ইউ হচ্ছে 6 কিলোমিটার/আওয়ার দেওয়া আছে। এখন তুমি বলতে পারো ভাই স্রোত তো সব জায়গায় আছে, পুরো নদী জুড়েই তো স্রোত আছে, না আছে না? তা আপনি শুধুমাত্র কেন নৌকার তলে আঁকলেন, নৌকার উপরই কেন আঁকলেন? দেখো নৌকাটা হচ্ছে আমার ক্রিয়াবিন্দু। এই যে নৌকা কত বেগ নিয়ে চলবে, নৌকার লব্ধি বেগের মানটা আমরা বের করতে চাইতেছি। তাহলে আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানে সব জায়গায় স্রোতের বেগ কাজ করতেছে। কিন্তু ক্রিয়াবিন্দুটা যখন আমি লব্ধি বের করবো আঁকার জন্য, সেই ক্রিয়াবিন্দুটা ধরে নিলাম নৌকার তলে বা নৌকার উপর। এই কারণে আমি নৌকার ওখানে শুধুমাত্র স্রোতের ডিরেকশনটা আঁকছি। ক্লিয়ার? এবার এই স্রোতের সাথে 30 ডিগ্রি কোণ করে তুমি নৌকা চালাচ্ছ। নৌকার যে বেগটা সেটাকে আমরা ভি দিয়ে লিখি, ভি হচ্ছে 8 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, স্রোতের সাথে কত কোণ করে? 30 ডিগ্রি কোণ করে। কত বেগে? 8 কিলোমিটার/আওয়ার বেগে। স্রোতের বেগটাকে ইউ দিয়ে লিখছি আর নৌকার বেগটাকে আমরা ভি দিয়ে লিখছি। কারণ তুমি যদি বলো যে ভাই আমরা ইউ ভি দিব না, আমরা ওই যে আগে যেমন পি কিউ দিছি, পি কিউ দিব, দিতে পারো, কিন্তু তুমি দিতে পারো, কোনো সমস্যা নেই, আমার কোনো সমস্যা নেই, আপত্তি নেই। কিন্তু ওই যে আপত্তির ব্যাপারটা হবে তখনই, মানে তুমি দেওয়ার পরও কিছু কয়েকদিন পরে তুমি বলো ধুর ওটাই ভালো ছিল, ইউবি দেওয়াই ভালো ছিল। কেন আমি বলি, আমরা এখানে কিছু সূত্র শিখবো, সেই সূত্রগুলা ইউবি দিয়ে লেখা। যেমন আমরা নদী পার হওয়ার প্রয়োজনীয় সময়ের সূত্র বের করব। তো যখন সময়ের সূত্র বের করবো তখন দেখবো সূত্রটা আসবে T=d/v sin আলফা। তো এখানে দেখো ভি দিয়ে লেখা। এখন তুমি পি কিউ দিয়ে লিখলে, পি কিউ দিলে তখন এটা কিউ হতে হবে। তো এইটা একটা ঝামেলা, যে সূত্র টুত্র তো মিলবে না তোমার সাথে। তো এই কারণে যা আছে বইয়ে আমরা সেভাবে দেওয়ার ট্রাই করি, এক ঘরে না হই। তাহলে এইটা হচ্ছে ক্ষেত্র। এবার বলো, নৌকা স্রোতের বেগে চলবে না নৌকার বেগে চলবে? কোনোটাই না। এই বেগে চলতে চাইছিল নৌকা, কিন্তু স্রোত তাকে কন্টিনিউয়াসলি ধাক্কা দিচ্ছে, ধাক্কা দিয়ে বাঁকায় দিবে। তাহলে নৌকা আসলে স্রোত এবং নৌকার যে অরিজিনাল বেগ, এই দুইটার লব্ধি নিয়ে, সামান্তরিক সূত্র অনুযায়ী এরকম সামান্তরিক আঁকলে দেখো লব্ধি পাবে এরকম, তাহলে সেটা আসলে লব্ধি বেগ নিয়ে চলবে। এই যে লব্ধিটাকে আমরা বললাম ডাব্লিউ, মানে ইউভি ডাব্লিউ। পি কিউ আর না লিখে আমরা কি লিখতেছি? ইউভি ডাব্লিউ। তাহলে এখন ডাব্লিউ এর মান বের করতে হবে, খুবই সহজ, দুইটা ভেক্টর, যা হলো লম্বাংশ উপপাদ্যের দরকার নেই, সামান্তরিক সূত্র খাটাই দিলে শেষ। ইউ স্কয়ার ভি স্কয়ার 2u_v cos, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা হচ্ছে 30 ডিগ্রি। 6 স্কয়ার 8 স্কয়ার 2 × 6 × 8 cos 30 ডিগ্রি। হিসাব নিকাশ করে দেখবা এখান থেকে মান আসবে 13.53 কিলোমিটার/আওয়ার। এখন শুধু তো লব্ধি বেগের মান বের করলে হবে না, লব্ধি বেগের দিকটাও বের করা লাগবে আমাদের। তাহলে দিকটা কার দিকের সাথে ধরবা? ধরো স্রোতের দিকের সাথেই ধরবো আমরা। এই যে স্রোতের দিকের সাথে থিটা কোণ। স্রোত বা এটাকে আমরা কিন্তু পাড়ও বলতে পারি, পাড় এটাও কিন্তু বলতে পারি আমরা। ক্লিয়ার? তাহলে পাড়ের সাথে বা স্রোতের সাথে ধরলাম কোণটা হচ্ছে থিটা। আমাদের নিয়ম ছিল ট্যান ইনভার্স লিখে দাগ দেওয়ার পরে যার সাথে কোণ অর্থাৎ 6 এর সাথে 6 একা একা বসে যাবে, বাদ বাকিটা অর্থাৎ 8 তার সাইন অ্যাঙ্গেল আলফা 30 ডিগ্রি প্লাস 8 নিচে কজ 30 ডিগ্রি। হিসাব নিকাশ করে এখান থেকে আমরা কোণের মান পাবো, দেখবা 17.19 ডিগ্রি পাওয়া যায়। এটা হচ্ছে অ্যাঙ্গেল। তাহলে এখন যদি আমরা লিখতে চাই
নৌকা কত বেগে কোন দিকে চললো, তাহলে নৌকা 13.53 কিলোমিটার পার আওয়ার বেগে স্রোতের সাথে 17.19 ডিগ্রি কোণ করে চলছে। এই হচ্ছে কথা, বুঝতে পারছো ম্যাথটা? এটা নদী নৌকার ম্যাথের খুবই প্রাইমারি লেভেলের একটা ম্যাথ, বেশ হায়ার লেভেল বা মাস্টার লেভেলের কোনো ম্যাথ না। তা আমরা আস্তে আস্তে যাব, হায়ার লেভেলে বা মাস্টার লেভেলে আস্তে আস্তে যাব। নদী নৌকার ম্যাথের হাজার হাজার ম্যাথ হবে, ঠিক আছে? তো আমরা এমন একটা ম্যাথ করব যে ম্যাথটা করলে হাজার হাজার কোটি কোটি ম্যাথ করার দরকার হবে না, আমরা এই ম্যাথের মধ্যে সবগুলোকে পাবো। তো সেরকম একটা ম্যাথ আছে আমাদের বইয়ে, 21 নম্বর ম্যাথ। দেখবে 21 নম্বর ম্যাথে ছোট একটা উদ্দীপক দিয়ে, বই খোলার দরকার নেই তোমাদের, থাক। 21 নম্বর ম্যাথে ছোট একটা উদ্দীপক দিয়ে 8টা কোশ্চেন আছে। এগুলো যদি আমরা, এই ম্যাথটা বিশেষ করে যদি আমরা পারি, তাহলে আমরা নদী নৌকা রিলেটেড যে কোনো ম্যাথ সলভ করতে পারবো, মোটামুটি যে কোনো ম্যাথ আমরা সলভ করতে পারবো, এইটুকু আমরা কনফিডেন্স রাখতে পারবো। তো দেখি 21 নম্বর ম্যাথটা কি ছিল। তো 21 নম্বর ম্যাথের উদ্দীপকটা আমরা একটু লিখি এখানে, মুসলাম। এটা দেখো, ম্যাথে বলতেছে নদীর প্রস্থ হচ্ছে 2 কিলোমিটার, নদীতে স্রোতের বেগ 2 কিলোমিটার পার আওয়ার, একটা বেগ আর একটা কিন্তু দূরত্ব। আর নৌকার যে বেগটা, নৌকার বেগ বা সাঁতারুর বেগও বলতে পারে, সাঁতার কাটলে সাঁতারু, নৌকা চালাইলে নৌকা, নৌকার বেগ 4 কিলোমিটার পার আওয়ার। এই তিনটা ডাটা, তথ্য, এই তিনটা উদ্দীপক এটা। এবার আসো প্রশ্নগুলা। 1 নম্বর প্রশ্ন বলা হচ্ছে সোজাসুজি অথবা লম্বালম্বি অথবা ঠিক বিপরীত বিন্দুতে যেতে, বিপরীত বিন্দুতে যেতে অথবা প্রস্থ বরাবর যেতে, প্রস্থ বরাবর যেতে অথবা সর্বনিম্ন পথে পাড়ি দিতে কোন দিকে নৌকা চালাবে, কোন দিকে নৌকা চালাবে। 2 নম্বর কোশ্চেন বলা হচ্ছে এই ক্ষেত্রে কত সময় লাগবে, কত সময় লাগবে, কিসের জন্য সময় লাগবে? নদী পারাপার হতে, পাড়ি দিতে কত সময় লাগবে নদী পার হতে। 3 নম্বর বলতেছে এই ক্ষেত্রে পাড় এবং প্রস্থ বরাবর, প্রস্থ বরাবর দূরত্ব কত। 4 নম্বর বলতেছে এক্ষেত্রে পথের দৈর্ঘ্য কত, পথের দৈর্ঘ্য কত। এরপরে আরো 4টা কোশ্চেন আছে, এই 4টা এক ক্যাটাগরির, পরের 4টা অন্য ক্যাটাগরির। তো আজকের ক্লাসে আমরা পুরো 8টা শেষ করতে পারবো না, তো আজকের ক্লাসে আমরা প্রথম 4টা করব। তাহলে ম্যাথটা শুরু করব আজকে, শেষ করব পরের দিন। একটা ম্যাথ রেকর্ড হয়ে যাবে, ঠিক আছে? যে একটা ম্যাথ শুরু করছে আজকে, এটা এমন করা উচিত ছিল, ধরো যে 31 শুরু করা উচিত ছিল, আর 2 তারিখে বা 1 তারিখে শুরু করা উচিত ছিল। তাহলে 1 বছর শুরু হলে অন্য বছরে শেষ হইতে একটু। যাই হোক, সেদিন তো চলেই গেছে। হ্যাঁ, ততদিন তাহলে পড়াশোনা হোক, ততদিন ছুটি। হ্যাঁ, ঠিক আছে। এবার আসো না, আসো বুঝি আমরা। তাহলে দেখো নদী আপাতত একটু ছোট করে আঁকি। দেখো অথবা দিয়ে অনেকগুলো কথা বলছে, এখানে যতগুলো কথা বলছে সবগুলো কথা একই কথা, কিন্তু ব্যাপারটা হয় আমি সোজাসুজি লম্বালম্বি করাই দিলাম ক্লাসে, ধরো পরীক্ষাতে আসলো প্রস্থ বরাবর, তখন পোলাপানের অভিযোগ হচ্ছে ভাই কমন বাঁধে না,
ঠিক আছে, কমন পড়ে নাই। তো দেখি আমরা একটু খেয়াল করো, এইখানে তুমি নৌকা নিয়ে দাঁড়ানো আছো, এই যে নদীর এখানে এই পয়েন্টে তুমি নৌকা নিয়ে দাঁড়ানো আছো, ধরো এটা তুমি। ওকে, এখন তোমার টার্গেট হচ্ছে সোজাসুজি যাওয়া। তার মানে কিভাবে যাও আমি একটু আঁকতে চাই। সোজাসুজি এভাবে, এই যে সোজাসুজি অপর পারে গিয়ে পৌঁছাইতে তুমি চাও, মানে এই বিন্দুতে তুমি পৌঁছাইতে চাও। পরের কথাটা কি বলছে, লম্বালম্বি, অর্থাৎ পাড়ের সাথে 90 ডিগ্রি লম্বালম্বি। লম্ব আঁকলে যে বরাবর যাওয়া যাবে সেই বরাবর, কথা তো একই নাকি? ঠিক বিপরীত বিন্দুতে যেতে, এখানে আসো নদীর ওই পারের ঠিক বিপরীত বিন্দু, সোজাসুজি গেলে সেটা সম্ভব, একই কথা। প্রস্থ বরাবর যাওয়া, এটাই নদীর প্রস্থ, ঠিক আছে? লম্বালম্বি এই যে দূরত্বটা, এটাই নদীর প্রস্থ, প্রস্থ বরাবর যাওয়া, একই কথা। এবার এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সর্বনিম্ন পথে যাওয়া। তুমি দেখো নদীর এই পার থেকে ওই পারে নৌকা অনেক ভাবে চালাইতে পারো, তাই না? এইভাবে অনেক ভাবে চালাইতে পারো। তুমি দেখো এখানে যতগুলো পথ আঁকছি তার মধ্যে এই সোজাসুজি যে পথটা, এটাই হচ্ছে সর্বনিম্ন দূরত্বের পথ। তুমি যদি এর থেকে সামান্য একটু ডান দিকেও বেঁকে যাও বা সামান্য একটু তুমি বাম দিকেও বেঁকে যাও, তাহলে সেই পথটা আর সর্বনিম্ন পথ থাকে না। দেখো এটাও সর্বনিম্ন, মানে এই পথের বেশি পথ, আবার এদিকেও হচ্ছে এই পথের বেশি পথ, মানে তখন তুমি একটু বেঁকে যাচ্ছ, লম্বা লম্বিয়া যাইতে পারতেছো না, তাহলে বেঁকে গেলেই পথ বেশি। কথা বোঝা গেছে? বেঁকে গেলেই পথ বেশি, তাহলে বেঁকে যাওয়া যাবে না, সোজাসুজি যাইতে হবে, সেটাই হবে সর্বনিম্ন দূরত্বের পথ। তাহলে যতগুলো কথা অবলিক দিয়ে লেখা আছে সবগুলো কথা একই, তাহলে পরীক্ষায় আসলে চট করে ধরা যাবে। এখন এইবার শোনো, আসো ম্যাথে যাই। তাহলে আমরা সোজাসুজি যাইতে চাই, দেখো এই যে এটা হচ্ছে নদী, এই পয়েন্ট থেকে সোজাসুজি এভাবে পৌঁছাইতে চাই। নদীতে স্রোত আছে কিনা? আছে, তাহলে স্রোত হচ্ছে পাড় বরাবর এদিকে আঁকবো। তাহলে এটা হচ্ছে স্রোতের বেগ ইউ, তার মান হচ্ছে 2। এবার তুমি এই বরাবর নৌকা চালানো শুরু করলা। একটু চিন্তা করে দেখো, স্রোত আছে, কিন্তু স্রোত কিন্তু এভাবে ধাক্কা দিচ্ছে, স্রোত আছে। তুমি এই বরাবর যদি নৌকা চালানো শুরু করো, স্রোত তোমাকে ধাক্কা দিবে না? স্রোত যদি ধাক্কা দেয় তুমি এই বরাবর পৌঁছাইতে পারবা? তুমি কিন্তু তখন বেঁকে এই বরাবর স্রোত এবং নৌকার যে বেগ তার লব্ধি নিয়ে পৌঁছাবে। তাহলে তুমি কিন্তু এখানে পৌঁছাইতে পারতেছো না, তুমি কিন্তু সরে যাচ্ছ, স্রোতের ঢালে তুমি সরে যাচ্ছ, স্রোত বরাবর তোমার কিন্তু তখন দূরত্ব থাকতেছে। তাহলে তো হলো না। আমার টার্গেট কি ছিল? সোজাসুজি পৌঁছানো। তাহলে তুমি নৌকা নিয়ে এখানে বসে আছো, এবার খুব ঠান্ডা মাথায় এখানে বসে চিন্তা করো কি করলে দরকার, মাথায় হাত দিয়ে চিন্তা করো যে কি করলে তুমি সোজাসুজি পৌঁছাইতে পারবা, এটা আমার টার্গেট। তুমি চাইলে দেখো, তুমি চাইলে তো স্রোতকে থামাই দিতে পারবা না। তুমি কি নদীর স্রোত থামাই দিতে পারবা যে একটু স্রোত থাম, আমি একটু যাই আনি? তাহলে আমার কি করতে হবে? স্রোত থাকা অবস্থায় যেতে হবে, তাহলে বুদ্ধি খাটাইতে হবে। যেহেতু সোজাসুজি গেলে স্রোত ধাক্কা দেয়, স্রোতের ধাক্কা এড়ানো যাবে না। ওকে ঠিক আছে, স্রোতকে বলতে হবে আচ্ছা ঠিক আছে ধাক্কা দাও, কিন্তু আমি সোজাসুজি রওনা দিব না, আমি রওনা দিব একটু স্থূল কোণে এইভাবে। তাহলে তুমি তখন আমাকে বাঁকায় ধাক্কা দিয়ে বাঁকায় একসময় সোজাসুজি পার করে দিবা, এই একটা সম্ভাবনা থাকে কিন্তু। তাহলে তুমি আসলে স্রোতের সাথে লম্বভাবে সাঁতার দেওয়া শুরু বা নৌকা চালানো শুরু করবা না। কিভাবে শুরু করবা? স্রোতের সাথে একটা স্থূল কোণে, মানে এইটুকু আমরা আন্দাজ করতে পারছি 90-র বেশি, কিন্তু সেই 90-র বেশি কোণটা যে কত কোণ সেটা কিন্তু আমরা জানি না। তুমি দেখো এই বরাবর যদি তুমি চালাও, তাহলে ধাক্কা খেয়ে মনে করো অল্প একটু ধাক্কা খেয়ে এখানে পৌঁছাইতে পারো, আরেকটু বেশি এখানে পৌঁছাইতে পারো, আরেকটু বেশি এখানে পৌঁছাইতে পারো, আরো বেশি হলে এখানে পৌঁছাতে সম্ভাবনা থাকে কিন্তু এখানে পৌঁছানোর। তার মানে এমন একটা অ্যাঙ্গেল আছে যে অ্যাঙ্গেলে নৌকা চালালে সোজাসুজি পৌঁছানো সম্ভব, সেই অ্যাঙ্গেলটাকে আমি ধরে নিলাম আলফা। ইউ আর ভি এর মধ্যবর্তী কোণ। তাহলে তুমি নৌকা চালাচ্ছ এই যে এই বরাবর, তো কত বেগ নিয়ে তোমার বলে দিছে, কত বেগ নিয়ে? 4 কিলোমিটার/আওয়ার বেগ নিয়ে। ক্লিয়ার এইটুকু? তাহলে ব্যাপারটা হচ্ছে এমন ভাবে তুমি নৌকা চালাবা যাতে তোমার এই স্রোতের বেগ আর নৌকার বেগের লব্ধি ধরো ডাব্লু, সেটা যেন প্রস্থ বরাবর লম্ব ভাবে থাকে। তাহলে এটা লব্ধি, এটা ইউ, এটা ভি, তার লব্ধি হচ্ছে এটা। ইউ আর ভি এর মধ্যবর্তী কোণ আলফা আমি বের করতে চাই যে আলফা কত হলে লব্ধি থাকবে স্রোতের সাথে লম্ব ভাবে। তাহলে লব্ধির সাথে স্রোতের কোণ, লব্ধির সাথে স্রোত বরাবর যে ভেক্টর আর কি স্রোতের বেগ ইউ ভেক্টর, তার মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি। তাহলে এবার ম্যাথটাকে যদি আমি সহজে বর্ণনা করি, খুব এক লাইনে এক কথায় বর্ণনা করি, তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম, ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ আলফা কত হলে থিটার মান হবে 90 ডিগ্রি। এটাই হচ্ছে এক কথায় বলো। তাহলে আমাদের কাছে দুইটা সূত্র আছে, W = √u² v²
2u_v cos আলফা। এই সূত্রে যাই, কিন্তু কথা হচ্ছে এই সূত্রে গেলে লব্ধি তো জানি না, আবার আলফাটা বের করতে যাই, তাহলে হবে না। দুইটা আননোন কোয়ান্টিটি, একটা সমীকরণ, এটা দিয়ে মান বের করা যাবে না। তো আমাদের হাতে ওই তো এই যে কথা বললা। আচ্ছা, w = √u² v² 2u_v cos আলফা। তাহলে w এর মান তো দেওয়াই আছে, এই যে 2 কিলোমিটার, এই যে দেওয়া আছে। তো ব্যাপারটা হচ্ছে দুইটা গরু যোগ করে তুমি বানাচ্ছ একটা ছাগল। এটা বেগ কিলোমিটার পার আওয়ার, এটা বেগ কিলোমিটার পার আওয়ার, এটা দূরত্ব কিলোমিটার। বেগ আর বেগের লব্ধি করলে বেগই পাওয়া যাবে, বেগ আর বেগের লব্ধি করলে দূরত্ব পাওয়া যাবে। তাহলে ডাব্লিউ এর মান 2 না, ঠিক আছে, হতেই পারে, হতেই পারে। তাহলে হবে, এটা হবে। ও মুখ ফুটে বলছে, অনেকে বলেই না, অনেকে কিন্তু ভাবছে এটা। এবার আসো দেখো, ট্যান থিটার লব্ধির লব্ধির দিক নির্ণয়ের যে সূত্রটা, ওটা আমরা খাটাইতে পারি। ট্যান থিটা, ট্যান 90, যার সাথে কোণ, কার সাথে? ইউ এর সাথে, ইউ ছাড়া, বাদ বাকি ভি। তাহলে ভি এর সাইন আলফা আর এখানে ভি এর কজ আলফা। ট্যান 90 মানে সামথিং ডিভাইডেড বাই 0, আমি সামথিং কে 1 থিং ধরে 1 লিখলাম, ভি সাইন আলফা ডিভাইডেড বাই ইউ প্লাস ভি কজ আলফা। এবার কোনাকুনি গুণ করলে ইউ প্লাস ভি কজ আলফা ইকুয়াল টু 0। এখন তোমরা বড় হয়েছো, আর এখন বেশি লাইন লেখা যাবে না, দেখো মনে মনে কিছু লাইন লিখে ফেলতে হবে। ইউ প্লাস ভি কজ আলফা, এটা সমান সমান যদি 0 হয়, তাহলে ভি কজ আলফা ইকুয়াল টু মাইনাস ইউ। দেখছো আমি লিখতে পারছি, এখানে এই যে লেখা আছে, দেখছো? এবার কজ আলফা ইকুয়াল টু মাইনাস ইউ বাই ভি, ওই লাইনও লিখছি। তাহলে অতএব আলফা ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস ইউ ডিভাইডেড বাই ভি। তুমি এটাই করবা, যে মনের খাতায় 2 লাইন লিখে ফেলছি, বুঝছো? কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি, তো বোর্ড দেখার দরকার নেই, পাইছো? ইউ এর মান জানো 2, ভি এর মান জানো 4, বসাও, বসাইলে তো কোণ 120 ডিগ্রি। তাহলে কজ ইনভার্স মাইনাস 2/4, কোণের মান 120 ডিগ্রি, শেষ। পরীক্ষার খাতায় যদি আমরা লাইন গ্যাপ দিয়ে করি তাহলে তো অবশ্যই হবে, কোনো সমস্যা হবে না, মানে ম্যাথ করা যাবে, অবশ্যই সমস্যা হবে না, অবশ্যই সমস্যা হবে না, তুমি লাইন গ্যাপ দিয়ে করো। হ্যাঁ, এই থামাও, রুকো যারা, সবুর করো। এটুকু সবার হয়েছে তো? এবার শোনো, এইবার সেই মনে পাপবোধ, ঠিক আছে, যে মনে হচ্ছে নিষ্পাপ মন দিয়ে চিন্তা করলে মনে হচ্ছে ট্যান 90 এটা তো অসংজ্ঞায়িত, তো লজিক্যাল ফেলাসি করে ফেললাম, কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করা তো ইলিগ্যাল, তো এটাকে আমি সমান চিহ্ন দিয়ে পাশে যদি কিছু লিখি কেমন হয়ে গেল? তো এই যে মনে পাপবোধ জন্মাইলো, তো তার জন্য তো মানে হ্যাঁ, এটা তো ঠিকঠাক হইলো না। তাহলে এবার শোনো, তুমি প্রশ্ন হচ্ছে এটা করতে পারবা কিনা, উত্তর হচ্ছে হ্যাঁ পারবা, তোমার বোর্ড বইয়ে করা আছে, তুমি করতে পারবা, কোনো সমস্যা নেই। কিন্তু কথা হচ্ছে কি, আমাদের হাতে এমন অস্ত্র আছে যেটার জন্য এই অন্যায় করার দরকার পড়বে না। কি অস্ত্র? অস্ত্রটার নাম কি? লম্বাংশ উপপাদ্য। ঠিক আছে, যখনই কোনো মনে করো যে সমস্যায় পড়ে যাবে, অস্ত্র বের করে ফেলবা এবং তারপরে সেই অস্ত্র ছুড়ে দিতে হবে। ঠিক আছে, পুতিনের আছে পারমাণবিক অস্ত্র, আর আমাদের কি আছে বলো? লম্বাংশ। এবার লম্বাংশ উপপাদ্য আমাদের মাথায় আছে, এক লাইন আমি একটু বলি। যে কোনো দিক বরাবর লব্ধির লম্বাংশ হবে ওই একই দিক বরাবর ক্রিয়ারত ভেক্টর যাদের মাধ্যমে লব্ধি হয়েছে আর কি, তাদের লম্বাংশের বীজগাণিতিক সমষ্টি। আরো সহজে বললে, কোন দিক বরাবর লব্ধির ছায়া হবে ক্রিয়ারত ভেক্টরগুলোর ছায়ার যোগফল। ঠিক আছে, ছায়ার যোগফল, লম্বাংশ মানে বা উপাংশ মানে ছায়া। এবার দেখি আমরা সেই উপাংশ খাটাই। দেখো তো, এটাকে আমরা বলতে পারি পাড়, এটা পাড়। তাহলে আমরা কোন বরাবর লম্বাংশ খাটাবো? ধরো পাড় বরাবর, পাড় বরাবর লম্বাংশ খাটিয়ে পাই। তাহলে এবার আসো, দেখো
যে বরাবর লম্বাংশ খাটাবো সেই বরাবরের সাথে কোণ দেখবো আর কোণের cos থিটা। এখন আমরা আগে যখন লম্বাংশ উপপাদ্য খাটাইছিলাম তখন একবার কোণ মানে চিত্র দেখে দেখে কজের লাইন লিখছিলাম, তারপরে না দেখে পরে সাইনের লাইন লিখছিলাম। এখানে 2 লাইনের দরকারই পড়বে না, প্রথম লাইন লিখলেই হবে। অর্থাৎ দেখে দেখে কোণের খালি কজ, এক লাইন লিখলে কাজ হয়ে যাবে, তারপর 2 লাইন লেখার কি দরকার আর। ওকে, তাহলে আসো, এটা লব্ধি, এটা ইউ, এটা ভি। তাহলে যে কোনো দিক বরাবর, তা আমরা ধরলাম পাড় বরাবর। আসো পাড় বরাবর এক্স অক্ষ, এটা ধরে এই বরাবরই আমরা লম্বাংশ খাটাবো। তাহলে পাড় বরাবর লব্ধি ডাব্লিউ এর ছায়া সমান সমান ইউ এর ছায়া প্লাস ভি এর ছায়া। তাহলে পাড় বরাবর ডাব্লিউ এর ছায়া, আমি একটু বোঝার জন্য লিখলাম, আমি একটু কম পারি, বুঝবো, বুঝে বুঝে লিখবো। ডাব্লিউ এর ছায়া এটা হবে ইউ এর ছায়া প্লাস ভি এর ছায়া। এবার আসো দেখো, তাকাও বোর্ডে, কোন বরাবর? পাড় বরাবর। কার? ডাব্লিউ এর। তাহলে পাড়ের সাথে ডাব্লিউ এর কোণ দেখো, ডাব্লিউ কজ, শেষ। তাহলে এখানে তাকাও, ডাব্লিউ কজ 90। পাড় বরাবর কার? ইউ এর। ইউ তো পাড়ের দিকেই, তাহলে পাড়ের সাথে ইউ এর কোণ 0, ইউ কজ 0, শেষ। এই তো বুঝে গেছো তোমরা। এবার আসো ভি, হুটহাট করে বলা যাবে না, দেখে বলতে হবে। পাড়ের সাথে ভি এর কোণ আলফা। ওই যে একজন কে যেন বলতে গেছিল এটা প্লাস, কি যেন বলতে গেছিল যে 90 প্লাস না কি যেন একটা বলতে গেছিল। এই কারণে হুটহাট করে না, একটু ঠান্ডা মাথায় চিন্তা করে, এই যে শুধু আলফা, ভি কজ শুধু আলফা লিখলাম, ঠিক আছে। cos 90 0, ইউ cos 0 মানে ইউ প্লাস ভি cos আলফা। দেখো মজার ব্যাপার হচ্ছে কি, এই লাইনটাই হচ্ছে এই লাইনটা, ইউ প্লাস ভি cos আলফা ইকুয়াল টু 0, ঠিক আছে। অতএব একবারে লিখে দিলে আলফা ইকুয়াল টু cos ইনভার্স মাইনাস ইউ বাই ভি। দেখো সেই সূত্রটাই চলে আসছে। এবার তোমার কেউ আর খোটাইতে পারবে না, আই তুমি tan 90 নিয়ে কেন করলা, বুঝতে পারছো? যদি কেউ খোটায় একেবারে তার মুখের উপর ছুড়ে দিবা লম্বাংশ উপপাদ্য, এই লে। সেটাই তো বললাম, এটা তোমার কাটবে না, বইয়ে আছে, তুমি করতে পারবা, বুঝতে পারছো? এবার চুপ। এবার আরো একটা সহজ মেথড আছে, আরো সহজ। এবার শোনো, এই যে সহজ মেথডটা, এটা আমি তোমারে একটা হিন্টস দিয়ে রাখছিলাম। আমি তোমারে একবার বলছিলাম একটা ম্যাথ করানোর সময়, 5 নম্বর ম্যাথও বলে দিচ্ছি, 5 নম্বর ম্যাথ করানোর সময় বলছিলাম যে 5 নম্বর ম্যাথ যে আমরা করলাম, এই ম্যাথটা বিভিন্ন মেকআপে তোমার সামনে আসবে। কখনো নদী নৌকার ম্যাথ হয়ে, কখনো আপেক্ষিক বেগের ম্যাথ হয়ে। তো তোমার তখন চিন্তা হবে, এই খাতা উল্টেও না, সাউন্ড খুব বাজে সাউন্ড, দেখো রাখো, খাতা উল্টেও না। তো এই কথাটা বলছিলাম, তা আমি বলছিলাম চিনবা কিভাবে ম্যাথটা। তো তখন হ্যাঁ, যে কোনো একটা ভেক্টরের সাথে লব্ধি থাকবে লম্ব ভাবে, এটাই হিন্টস ছিল। তাহলে দেখো তো, যে কোনো একটা ভেক্টর ইউ, তার সাথে লব্ধি আছে কিনা লম্ব। তাহলে তুমি এটার লব্ধি তো এটা, তাহলে ঠিক আছে, তুমি এটা নিয়ে একটা সামান্তরিক এঁকে ফেলো। এই যে এটা নিয়ে একটা সামান্তরিক এঁকে ফেলো, দেখো এই যে সামান্তরিক হয়ে গেছে, সামান্তরিক। এইবার দেখো, এটা আর এটা সমান্তরিকের বিপরীত বাহু, সমান ও সমান্তরাল। এটা যদি 2 হয়, অবভিয়াসলি এটা 2, মানে এটাও ইউ। এবার আমি এই কোণটার কথা বললাম, ধরো এই কোণটা একটা নাম দিলাম, এই কোণটার একটা নাম দিই বিটা, ঠিক আছে। এই কোণের এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। তাহলে এই কোণের সাইন যদি লিখি, কেন আমি সাইন লিখলাম, এই যে লম্ব আর অতিভুজ, তাহলে সাগরে লবণ আছে, তাহলে লবণ 2 আর আছে হচ্ছে 4। তাহলে অতএব বিটা ইকুয়াল টু, তুমি ক্যালকুলেটর ইউজ করো, সাইন ইনভার্স হাফ মানে 30 ডিগ্রি। ভাই অ্যান্সার তো 120, আপনার তো 30 আসছে। এই যে ইউ এর সাথে এই কোণটা আলফা, তাহলে অতএব আলফা ইকুয়াল টু 30 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি, কত হইল 100। কথা বুঝতে পারছো, কত হয়েছে 120 ডিগ্রি। তাহলে দেখো ঠিকঠাক আছে কিনা। তাহলে আমরা এই যে 3টা নিয়মের যে কোনো নিয়মে করতে পারি, কোনো সমস্যা নেই। তবে আমাকে কেউ যদি বলে আপনি কোন নিয়মে করবেন, আমি লম্বাংশ দিয়ে করবো, আচ্ছা ওটাও করলে কোনো সমস্যা নেই, ওটাও হবে। ক্লিয়ার?
তোমরা অনেকে এখন থেকে দেখবা যাদের ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়ার ইচ্ছা ভবিষ্যতে, তারা এখন থেকে কোশ্চেন ব্যাংক সলভ করা অলরেডি শুরু করে দিছো, বা অনেকের বাসায় কোশ্চেন ব্যাংক আছে। কোশ্চেন ব্যাংক মানে যদি না থাকে ট্রাই করবা কালেক্ট করার, কারণ অ্যাডমিশনের সময় ওই 3 মাসে কিছু হয় না, প্রিপারেশন এখন থেকে নেওয়া লাগে। তো কোশ্চেন ব্যাংকে কি থাকে, বিগত বছরের কোশ্চেন গুলা থাকে। তো কোন সালে কোন কোশ্চেনটা আসছে ওটা তুমি ওই কোশ্চেন ব্যাংকে পাবা। তো তুমি একটু উল্টাই দেখো, ওইখানে যতগুলো ম্যাথ আসছে যে সোজাসুজি পাড়ি দেওয়ার জন্য, এমসিকিউতেও কিন্তু এগুলো আসে। এমসিকিউতে আসলে শর্টকাট এই লাইনটা মাথায় রাখবা। এমসিকিউতে আসলে, রিটেনে আসলে কিন্তু এটা না। অনেকেই কি করে, এইটা জাস্ট মুখস্থ করে, মানে শর্টকাট দিলে স্টুডেন্টরা খুব খুশি হয়, কিন্তু শর্টকাট দিয়ে বেশি দিন কিন্তু টিকে থাকা যাবে না। এই কারণে মেইন নিয়ম বুঝতে হবে, তারপরে গিয়ে শর্টকাট। তো আমরা শর্টকাটে যদি এমসিকিউ আসে এই সূত্রটা মাথায় রেখে সহজে অ্যান্সার বের করে ফেলতে পারি, তখন আর আমার এত কষ্ট করে উত্তর বের করা লাগে না। তো তুমি দেখবা ওই কোশ্চেন ব্যাংক খুললে পাবা, বইটা একটা ম্যাথ আসছিল, দেখবা স্রোতের বেগ দেওয়া আছে 1800 ধরো মিটার পার আওয়ার মেবি, আর নৌকার বেগ দেওয়া আছে হচ্ছে 3600, তাহলে 1800 3600। দেখো মুখে মুখে অ্যান্সার 1800 3600 অর্ধেক, তাহলে মাইনাস হাফ, কজ ইনভার্স মাইনাস হাফ 120। চুয়েটে যে ম্যাথটা আসছে সেটা হচ্ছে 7 আর 14, 7 14 মাইনাস হাফ 120। রুয়েটে একটা আছে সেটা মেবি 12 24, তাহলে ওই একই 120 ডিগ্রি। যতগুলো ম্যাথ সবগুলো ম্যাথের কেন জানি অ্যান্সার চাই 120। একটা ম্যাথ আছে সাস্টে আসছিল, দেখো তো মুখে মুখে তোমরা অ্যান্সার বলতে পারো কিনা। স্রোতের বেগের √2 গুণ বেগে সাঁতার কাটলে সোজাসুজি যাওয়ার জন্য কত কোণে সাঁতার কাটতে হবে? স্রোতের বেগের √2 গুণ, তাহলে ইউ হচ্ছে ইউ আর ভি হচ্ছে √2 ইউ, তাহলে কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি, ভি এর মান √2 ইউ, ইউ ইউ কাটাকাটি, তাহলে আলফা ইকুয়াল টু 135 ডিগ্রি। ক্যালকুলেটরকে জিজ্ঞেস করো, তাহলে বলে দিন। তাহলে এইভাবে কিন্তু আমরা সহজে উত্তর বলতে পারি, ঠিক আছে? আচ্ছা, এইবার দেখি কে কত দ্রুত অ্যান্সার বলতে পারে। স্রোতের বেগ 6 কিলোমিটার পার আওয়ার আর নৌকার বেগ 3 কিলোমিটার পার আওয়ার, সোজাসুজি পাড়ি দেওয়ার জন্য মধ্যবর্তী ইউ আর বি এর মধ্যবর্তী কোণ কত? 120 ডিগ্রি। ক্লিয়ার? না, ঘোড়ার ডিম হয় না। কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি, কজ ইনভার্স মাইনাস ইউ এর মান 6, ভি এর মান 3। ক্যালকুলেটরের মাথা ইরোর। কজ, থামো থামো, হ্যাঁ এখানে কোনো কোণ আসবে না, দাঁড়াও বলি। কজ ইনভার্স মাইনাস 6 ডিভাইডেড বাই 3, তাহলে এখানে 2 হবে, -2 বাই কস থেটা সাইন থেটা যাই বলো না কেন, মান -2 প্লাস মানে -1 প্লাস 1, কখনো এরকম -2 প্লাস 2 আসবে না। মানে ব্যাপারটা হচ্ছে কখনো এটা হইতে পারে না, অসম্ভব। এই ঘটনাটা সত্যি, এরকম কোনো কোণ নাই, কোনো কোণের জন্য এটা সত্যি না। তাহলে কোনো কোণের জন্য সত্যি না মানে কোনো কোণের জন্য তুমি সোজাসুজি নদী পার হইতে পারবা না, যদি ইউ এর মান ভি হচ্ছে বড় হয়, বুঝতে পারছো? অনেকে আবার ভাবে কি তাহলে কি নদী পারই হওয়া যাবে না? তোমরা একটু সাইড নোট লিখে রাখো, ইউ গ্রেটার দেন ভি হলে, ইউ যদি ভি এর তুলনায় বড় হয় তাহলে নদী পার হওয়া যাবে, নদী পার হওয়া যাবে, কিন্তু সোজাসুজি কখনোই নয়, সোজাসুজি কখনোই নয়। নদী পার হওয়া যাবে বাট সোজাসুজি পার হওয়া যাবে না, এটাই হচ্ছে কথা। তাহলে এই জিনিসগুলা একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, এই পাশ থেকে একটু মুছে পরিষ্কার করি। প্রথমটা শেষ, এবার দ্বিতীয়টা বলা হচ্ছে এক্ষেত্রে নদী পাড়ি দিতে কত সময় লাগবে। নদী পার হওয়ার জন্য সময়ের মানটা বের করতে বলছে, কত সময় লাগবে। তো দেখো আঁকি একটু চিত্রটা, আগের চিত্র তো নাই, গায়েব হয়ে গেছে। ইউ, এটা ভি, ভি 4, ইউ 2, এটা হচ্ছে লব্ধি বেগ ডাব্লিউ, ইউ আর বি এর মধ্যবর্তী কোণ আলফা। দেখো তো উদ্দীপকে নদীর প্রস্থ দেওয়া ছিল না, এই প্রস্থের মানটা এবার লাগবে, প্রস্থের মানটা আমার এবার কাজে লাগবে। এটা হচ্ছে প্রস্থ, প্রস্থটাকে আমি ডি দিয়ে প্রকাশ করলাম। এই যে প্রস্থটা ধরো এটা ডি, ডি এর মান দেওয়া আছে 2 কিলো। এখন এখানে কোনো ত্বরণ টরণ নাই, কিন্তু আছে কোনো ত্বরণ? সবকিছু সমবেগ, কিন্তু স্রোতের বেগ, নৌকার বেগ, লব্ধি বেগ সব সমবেগ।
তাহলে সমবেগের জন্য যদি সময়ের আমরা মান বের করতে চাই, হ্যাঁ সমবেগ, তাহলে সমবেগে এখন সময় যদি বের করতে হয় তাহলে s ইকুয়াল টু ভিটি, t ইকুয়াল টু s বাই ভি। তো এসটাই তো আমার নদীর প্রস্থ, d বাই ভি। তো এখন ভি কোনটা, নৌকা কোন বেগে চলছে বলো, এই যে নৌকা এটা কোন বেগে চলছে, ইউ বেগে, ভি বেগে নাকি ডাব্লিউ বেগে? ডাব্লিউতে, অর্থাৎ লব্ধিতে। তাহলে দেখো লব্ধি কোন বরাবর, প্রস্থ বরাবর। তাহলে তুমি এই বরাবর দূরত্ব জানো, নৌকা কত বেগে চলছে এটাও তুমি জানো। আর তুমি বলতে পারো ভাই ডাব্লিউ তো জানি না, জানো এবার আলফা তো জানো, ইউ জানো, ভি জানো, বের করতে পারবা তো। তাহলে অতএব নদী পারে প্রয়োজনের সময় টি ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই ডাব্লিউ, লব্ধি বেগ। ডি এর মান 2 কিলো আর লব্ধি এর মান রুট ওভার ইউ স্কয়ার ভি স্কয়ার 2 ইউ বি কজ আলফা। বসো 2 স্কয়ার 4 স্কয়ার 2 ইন্টু 2 ইন্টু 4 কজ 120 ডিগ্রি। হিসাব নিকাশ করলে দেখবা পাবা 0.5774 আবার। এটা হচ্ছে নদী পারের প্রয়োজনীয় সময়। শেষ। এবার ব্যাপারটা হচ্ছে ম্যাথ হইয়াও হইল না শেষ। সময় আমরা বের করছি ঠিক আছে, কিন্তু ওই যে একটা কথা বলছিলাম প্রথমে, যে আমরা যত ম্যাথই করতে চাই সব ম্যাথই একই নিয়মে একই সূত্র দিয়ে করব। দেখো সব সময় তো তুমি নদী এরকম সোজাসুজি পার হইতে পারবা না, সব সময় তুমি এরকম সোজাসুজি পার হইতে পারবা না। লব্ধি মনে হয় একটু মানে লতিফ একটু উপরে উঠবে মনে হয়, ঠিক আছে? সবসময় তো তুমি সোজাসুজি পার হইতে পারবা না। তো ভিন্ন ভিন্ন ক্ষেত্রের জন্য তখন নদী পারে প্রয়োজনীয় সময় যদি আমরা বের করতে চাই তাহলে কি এত সহজে হবে? এভাবে কি হবে দেখি আমরা। নদী পারের যতগুলো ক্ষেত্র হয় সবগুলো ক্ষেত্র একটু দেখি আমরা। তো প্রথমে আসো ক্ষেত্র 1 নম্বর ক্ষেত্র। এটা হচ্ছে নদী, এটা হচ্ছে স্রোতের বেগ, স্রোতের বেগ ইউ, স্রোতের সাথে নৌকার বেগ ভি, এটা ভি, কোনটা ধরো আলফা। আলফাটা হচ্ছে সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ, আলফাটা সূক্ষ্মকোণ। এবার এই পাশে লিখি ক্ষেত্র 2। ক্ষেত্র 2 এ এই যে এটা হচ্ছে নদী, স্রোতের বেগ ইউ, তার সাথে লব্ধি ভি। এবার আসে স্থূলকোণে, তাহলে আলফা হচ্ছে স্থূলকোণ, স্থূলকোণ। এই দুইটা ক্ষেত্রের বাইরে আর কোন ক্ষেত্র তুমি পাবা অসম্ভব। হয় তুমি স্রোতের সাথে সূক্ষ্মকোণে নৌকা চালাও, নয়তো স্রোতের সাথে স্থূলকোণে। ক্ষেত্র কিন্তু এই দুইটা, হয় সূক্ষ্ম নয়তো স্থূল। আর একটা বলতে পারো ভাই লম্ব, তো লম্ব আসলে আলাদা কিছু না, এই দুইটার মধ্যে লম্ব পড়ে যাবে। আমরা এই দুইটা বুঝলে লম্ব কি হবে সেটা বুঝে দাও। মানে লম্ব ভাবে যদি চালাই, বলো তো লম্ব ভাবে চালাইলে কি লম্ব ভাবে যাওয়া যাবে? ওই যে প্রথমে বুঝলাম। কিন্তু এটা আরেকটা মানে বাস্তব একটা উদাহরণ, তোমরা নিজেরাই হয়তো দেখছো। যদি কেউ আর কি নদী টদী পার হও, যাদের বাড়ি টাড়ি যাওয়ার সময় নদী টদী পার টার হইতে হয়, তারা এই ব্যাপারটা লক্ষ্য করছো। এখন তো সব ধরো ছোট ছোট নদীগুলোও এখন ব্রিজ হয়ে গেছে, আগে কিন্তু টলারে টলারে পার হইতে হইতো মাঝে মাঝে। তো ধরো আমাদের দেশের বাড়িতে বাগেরহাট, তো বাগেরহাট থেকে খুলনা আসার সময় একটা নদী পার হইতে হইতো, নদীটার নাম হচ্ছে রূপসা নদী। তো রূপসা নদীতে কিন্তু এখন ব্রিজ আছে। তো আমি যখন ছোট ছিলাম, একেবারে ছোট, ক্লাস 4-5 এ যখন পড়ি, তখন টলারে পার হইতে হইতো, টলার বা ফেরিতে পার হইতে হইতো। তো তখন অনেক সময় দেখতাম কি যে টলারে উঠলাম, ঘাট দেখা যাচ্ছে, ঘাট মানে এপারে উঠছি টলারে, ওই পারে ঘাট দেখতেছি, ওই যে ঘাট সোজা। কিন্তু তখন দেখা যেত কি টলার চালাচ্ছে এইদিকে, তখন আমার ভয় ভয় লাগতো, কি ব্যাপার ঘাট ওইদিকে টলার এইদিকে নিয়ে যাচ্ছে, হ্যাঁ কি হইলো? তো তখন তো আর বুঝতাম না, তাই না? এখন এখন তুমি বুঝে গেছো নাকি যে মাঝি বা যে টলার চালাচ্ছে সে হয়তো ভেক্টরের জ্ঞান নাই, তার নেই, কিন্তু তার বাস্তব অভিজ্ঞতার জ্ঞান আছে, যে সে জানে স্রোত ধাক্কা দিবে, এই বরাবর গেলে তো সে ঘাটে পৌঁছাইতে পারবে না, তাহলে একটু ঘাটের সাথে মানে স্রোতের সাথে স্থূল কোণে নৌকা চালাবে, মানে ঘাট যেদিকে একটু সরে চালাবে, এই বরাবর চালালে একসময় দেখবে ঘাটে পৌঁছে গেছে। মানে আমি ওটা দেখতাম, মনে হচ্ছিল যে যখন টলারে উঠছি তখন মনে হচ্ছিল এই দিক চালাচ্ছে,
আবার যখন পৌঁছাই গেলাম তখন ঘাটেই পৌঁছাই গেলাম, কি একটা তাজ্জব ব্যাপার, বুঝতে পারছো? এটা কিন্তু এই ক্ষেত্র আর কি। এবার দেখো, আমরা এখন নদী পারের সময় বের করতে চাই, এই দুইটা ক্ষেত্রের বাইরে আর কিছু হতে পারে না। ইউ আর ভি এর লব্ধি থাকবে এই বরাবর, মানে ইউ আর ভি এর মাঝ বরাবর, সহজ কথা, ইউ আর ভি এর মাঝ বরাবর। এখানেও ইউ আর ভি এর মাঝ বরাবর থাকবে। তো ইউ আর ভি এর মাঝ বরাবর অনেক দিকেই হতে পারে। দেখো, এদিকে হতে পারে ইউ আর ভি এর মাঝ বরাবর, এদিকে হতে পারে, এদিকে হতে পারে, এদিকে হতে পারে, মানে ভাই ইউ আর ভি এর মাঝ বরাবর যে কোনো দিকেই হতে পারে। আমি একটা দিক ধরে নিই, যে কোনো দিককে তুমি তোমার ইচ্ছা মতো ধরে নাও না, আমি এটা ধরে নিলাম যেটা হচ্ছে আমার লব্ধি ডাব্লিউ। তাহলে এখন আসো, নদী পারের প্রয়োজনীয় সময় আমি বের করতে চাই, একটু ভালো করে শোনো এবার। টি ইকুয়াল টু, এবার যদি আমি ডি ডিভাইডেড বাই ডাব্লিউ লিখি তাহলে এটা হবে না। কেন হবে না? কারণ যেদিক বরাবর দূরত্ব, দূরত্বটা একটু দেখাই এখানে। এই যে এটা হচ্ছে প্রস্থ, নদী পাড়ি দেওয়া মানে প্রস্থ পাড়ি দেওয়া, দূরত্ব দেওয়া আছে প্রস্থের, এই যে দূরত্বটা দেওয়া আছে প্রস্থের দূরত্ব। তাহলে তুমি দেখো এবার ডি যেদিকে, লব্ধি বেগ ডাব্লিউ সেদিকে নাই, এখানেও ঠিক তাই, ডি যেদিকে লব্ধি বেগ ডাব্লিউ সেদিকে নাই, কথা বুঝছো? তাহলে এখন আমি যদি ডি কে ডাব্লিউ দিয়ে ভাগ দিই তাহলে সেই ক্ষেত্রে কিন্তু নদী পারের ঠিক সময় আসবে না। এই সময়টা আসলে কোনো সেন্স মেক করে না। কেন করে না? কারণ একদিকে দূরত্ব, অন্যদিকে বেগ। ধরো আমি এই বরাবর হেঁটে যাব, দূরত্ব এই বরাবর, তাহলে আমি এই দিকের দূরত্বকে এই দিকের সময় দিয়ে ভাগ দিলে কিন্তু হয় না আসলে, কথা বুঝতে পারছো? আসলে আচ্ছা দেখো, এই দিক বরাবর দূরত্ব ধরো 50 মিটার, এদিক বরাবর দূরত্ব 50 মিটার। কেউ একজন মনে করো এই দিক বরাবর দৌড়াচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে। এখন আমি বললাম যে এ যখন এখানে পৌঁছাবে কত সময় লাগবে? তোমার প্রথম উত্তর হচ্ছে ও কেমনে ওখানে পৌঁছাবে, তাই না? ওখানে পৌঁছাইতে পারবে না, অত তো এই বরাবর চলে যাচ্ছে। দেখো, ও এইখানে না পৌঁছাইলেও এই রেখা বরাবর একসময় পৌঁছাবে, ঠিক আছে? একসময় কিন্তু ওই রেখা বরাবর পৌঁছাবে। তা আমি যদি প্রথমে বলি আচ্ছা ও এই দিকেই দৌড়াচ্ছে ধরো 10 মিটার পার সেকেন্ড বেগে, ঠিক আছে? এদিকে 10 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছে, তাহলে এই বিন্দুতে যাবে তখন কত সময় লাগবে? টি ইকুয়াল টু 50/10, 5 সেকেন্ডে যাবে, কম সময় কিন্তু। এ বরাবর দৌড়াই গেলে কম সময়। এবার আমি বললাম না, ওইদিকে দৌড়ায়নি, 60 ডিগ্রি কোণ করে এদিকে দৌড়াইছে ওই একই বেগে। তাহলে এবার এখানে পৌঁছাইতে দেখো, এখানে কোন কথা হচ্ছে এখানে পৌঁছাবে না, কিন্তু ওই বরাবর একদিন পৌঁছাবে, এইভাবে ওই বরাবর একদিন পৌঁছাই যাবে, তাই না? তো আমি ওটাই বলতেছি যে ওই বরাবর পৌঁছাইতে, এই যে এই দূরত্ব বরাবর এই বিন্দুতে পৌঁছাইতে তার কত সময় লাগবে এটা আমি বের করতে বলতেছি। যে এই এখানে পৌঁছাক, তো এটা এখানে পৌঁছাইলে তো এই রেখা বরাবরই পৌঁছাচ্ছে, তো এখানে পৌঁছাইতে তার কত সময় লাগবে? তুমি দেখো, খেয়াল করো, এখান থেকে এর এখানে পৌঁছানো মানে তুমি এখান থেকে একটা টর্চ লাইট জ্বালাইছো, তুমি এখানে বসে এরকম একটা টর্চ লাইট জ্বালাইছো, সাপোজ এটা একটা দেওয়াল, তাহলে ও যদি এখান থেকে এইদিকে দৌড়াইতে থাকে তুমি দেখবা ওর একটা ছায়া সেটা এই দেওয়াল বরাবর এইদিকে দৌড়াচ্ছে, বুঝতে পারছো? দেখো আমি তোমার বুঝাই, ঘরের কর্নার থেকে ধরো কেউ এই কোনাকুনি এদিকে আসতেছে দৌড়ায়, আমি এখান থেকে একটা টর্চ লাইট জ্বেলে দিছি, তাহলে ও যদি দৌড়ায় এই কোনাকুনি আসে টর্চ লাইট বরাবর, আমি দেখবো কি ওই দেওয়াল বরাবর একটা ছায়া সামনের দিকে যাচ্ছে, তাই কি না? কি ভাবতেছো নাকি ভূত? তাহলে তুমি দেখো এবার একটু মনে মনে নিজেরা জিজ্ঞেস করো, এ যদি এদিকে দৌড়ায় টর্চ লাইট ফেললে এই বরাবর তার ছায়া দৌড়াচ্ছে, তাহলে তুমি দেখো তো ছায়াটা কত বেগে দৌড়াচ্ছে। ও 10 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াইলে ছায়া কিন্তু 10 মিটার পার সেকেন্ড বেগে না, ঠিক আছে? না, দেখো ও এখান থেকে যখন এখানে আসবে অনেক বেশি এসে ফেলছে, কিন্তু তখন কিন্তু এখান থেকে এখানে যাবে, ছায়া কিন্তু কম গেছে, তাহলে ছায়ার বেগটাও কম হবে। তো সেই ছায়ার বেগের মানটা তাহলে কত হবে বলো তো? এটা 10, এটা 60, তাহলে 10-এর এই বরাবর উপাংশ, তাই না? ওর ছায়া তাহলে বেগেরও ছায়া, মানে ওর ছায়া যাবে ওর বেগের ছায়া নিয়ে, বেগ নিয়ে না, ঠিক আছে? ওর যে ছায়াটা এই যে এই বরাবর যে ছায়াটা যাচ্ছে সেই ছায়াকে ওর বেগ দিবে না, কি দিবে? যে তুমি তো আমার ছায়া, তাহলে তুমি আমার বেগের ছায়া নিয়ে যাও। তুমি আমার বেগ নিতে পারবা না, কি নিতে পারবা না? বেগ নিতে পারবা না, বেগের ছায়া নিতে হবে।
তাহলে এটা যদি অরিজিনাল বেগ হয় বলো তো বেগের ছায়া কত? 10 উপাংশ 10 cos 60 অর্থাৎ 5 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এইবার এই বরাবর পৌঁছাইতে এবার দেখো 50 ভাগ ছায়ার যখন এখান থেকে এখানে পৌঁছাইতে ছায়ার যে সময়টা লাগবে সেই সময়টা কিন্তু 5। তাহলে এই যে 50 আর 5 কাটাকাটি করে কত? 10 সেকেন্ড। তাহলে এখান থেকে এখানে যখন পৌঁছাবে তখন তার আসলে এই বরাবর পৌঁছাইতে সময় লাগবে হচ্ছে 10 সেকেন্ড। তাহলে এই যে আমরা কাজটা করলাম, এই যে 50 কে ভাগ দিলাম, আমি কি 10 দিয়ে ভাগ দিছি? 10 উপাংশ দিয়ে ভাগ দিছি। তাহলে এবার সহজ কথা যেটা বলি সেটা হচ্ছে তুমি কোন নির্দিষ্ট দূরত্ব নিচ্ছে, এটা 50 মিটার ধরো, কিন্তু তোমার বেগ হচ্ছে এইদিকে 10 মিটার পার সেকেন্ড, এই কোণটা 60। তা আমি বললাম এই দূরত্ব অতিক্রম করতে এই বেগে এই বরাবর গেলে কত সময় লাগবে? উত্তর হচ্ছে এই দূরত্ব অতিক্রম করে এই বেগে যদি এই বরাবর যাও তাহলে তোমার এই বেগের এই দিক বরাবর উপাংশ নিতে হবে, নিয়ে এই 50 কে ভাগ দিতে হবে। তাহলে 50 ভাগ বেগের ছায়া, বেগের উপাংশ 10 cos 60। তাহলে দেখো এই বরাবর দূরত্ব না, বেগ তো অন্য দিক বরাবর, তাহলে ওই বরাবর বেগের ছায়া নিতে হবে, বেগের উপাংশ নিতে হবে। তাহলে বেগের মান cos θ, উপাংশ। সহজ কথা। লব্ধি বেগটা W, এটা তো এই বরাবর আছে, সেটা কি প্রস্থ বরাবর আছে? তাহলে আমি যদি টি বের করতে চাই এবার, টি ইকুয়াল টু, তাহলে উপরে তো প্রস্থ, এবার দেখো প্রস্থ বরাবর কি লব্ধি আছে? তাহলে প্রস্থ বরাবর লব্ধির ছায়া নিতে হবে। তাহলে আমি লিখতে পারি প্রস্থ বরাবর W লব্ধি, W এর ছায়া মানে উপাংশ। W নেওয়া যাবে না, কি নিতে হবে? W এর উপাংশ মানে সহজ কথা, এই বরাবর তো W নেই, তাহলে W এর কতটুকু এই বরাবর আছে? W এর উপাংশ, W θ, cos θ। এখন এই cos θ বের করার জন্য দেখো তো তোমার এই কোণটা লাগবে না? তাহলে অনেক ঝামেলা। দেখো ঝামেলাগুলা বোঝো। তোমার প্রশ্নে দেওয়া থাকবে ইউ, প্রশ্নে দেওয়া থাকবে ভি, প্রশ্নে দেওয়া থাকবে আলফা, সেখান থেকে ক্যালকুলেশন করে তুমি বের করবা W, তারপরে কোনো না কোনো ভাবে এই কোণটা বের করতে হবে। এখন যদি আমি বলি এই কোণটা কেমনে পাবা, তুমি ইউ এর সাথে কোণ বের করবা, ওই যে 1 নম্বর ম্যাথে করছো না, 1 নম্বর ম্যাথে যা করছো, ইউ দেওয়া ছিল, ভি দেওয়া ছিল, আলফা দেওয়া ছিল, তুমি এই কোণটা বের করছিলা, তাই না? এই কোণটা বের করার পরে 90 থেকে বাদ দিলে এই কোণটা পাবা, তারপরে W cos। ঠিক আছে, কিন্তু এটা তো অনেক ঝামেলা। W বের করতে হবে, এই কোণ বের করতে হবে, 90 থেকে বিয়োগ দিতে হবে, তারপরে উপাংশ নিতে হবে, ডি কে আবার সেই উপাংশ দিয়ে ভাগ দিতে হবে, তারপরে গিয়ে সময় বের করতে হবে। তো ততদিন তো মনে করো যে সন্ধ্যা থেকে রাত হয়ে যাবে। এইবার শোনো, লম্বাংশ উপপাদ্য আমাদের বলে কি, লব্ধির ছায়া মানে, দেখো কত সহজ, লব্ধির ছায়া মানে তো ইউ এর ছায়া প্লাস ভি এর ছায়া। তাহলে তোমার লব্ধি বের করার দরকার নেই, তোমার হাতে তো ইউ আছে, তোমার হাতে তো ভি আছে, তাহলে ইউ এর ছায়া আর ভি এর ছায়া যোগ করে দিলেই তো লব্ধির ছায়া। তাহলে লব্ধি বের করে এত কষ্ট করে ছায়া বের করার কি দরকার? তুমি ইউ এর ছায়া আর ভি এর ছায়া যোগ করে দাও। তাহলে আমি এটাকে অথবা দিয়ে কথাটা লিখতে পারি যে ইউ এর প্লাস ভি এর ছায়া লিখতে পারি কিনা? তাহলে প্রস্থ কি ডি, এবার তোমরা কেউ লিখবা না, সবাই বোর্ডে দেখো। আমি প্রস্থ বরাবর W এর উপাংশ বসাবো না, কারণ W এর উপাংশ মানে ইউ এর প্লাস ভি এর উপাংশ, সহজে যেটা বসাইতে পারবো সেটা হচ্ছে ইউ এর প্লাস ভি এর উপাংশ। তাহলে এবার তুমি যে দিক বরাবর সেই দিকের সাথে কোন দেখবা, বলো কোন দিক বরাবর? লেখাই আছে প্রস্থ বরাবর। তাহলে এইটাই না প্রস্থ? খুব ঠান্ডা মাথায় উত্তর দিবা, বুঝে বুঝে হুটহাট করে না। এটা প্রস্থ, এটা আমার ইউ, ইউ এর সাথে প্রস্থের কোণ, তাহলে প্রস্থ বরাবর ইউ এর ছায়া, ইউ এর উপাংশ, ইউ cos 90, ইউ cos 90, ইউ cos 90। এবার আসো ভি এর, বুঝে বুঝে, এটা হচ্ছে ভি, তাই না? এটা আলফা, পুরোটা 90। তাহলে একটু ভালো করে দেখো, এস এই কোনটা 90 মাইনাস আলফা। তাহলে ভি এর ছায়া কোন বরাবর? প্রস্থ বরাবর, ভি ভি cos 90 মাইনাস আলফা, ভি cos 90 মাইনাস আলফা মানে কত? এবার আসো ডি cos 90 কত? cos 90 0, ভি cos 90 মাইনাস আলফা sin আলফা, টি ইকুয়াল টু এই যে সূত্র পেয়ে গেছি। এখন দেখো আরো একটা চিত্র আছে না এখানে, এই এখানে তো সেই একই কথা প্রযোজ্য, তাই না? এখানে তো সেই একই কথা প্রযোজ্য। লেখার টাইম দিব পরে, লিখো না।
টি, তাহলে এখানে একই কথা। প্রস্থ, কই প্রস্থটা দেখাও, কই প্রস্থ, প্রস্থ প্রস্থ বরাবর, প্রস্থ বরাবর কার ছায়া? লব্ধি ডাব্লিউ এর ছায়া, ডাব্লিউ এর ছায়া। কিন্তু ডাব্লিউ এর ছায়া মানে কি? ওই বরাবর ইউ অথবা দিয়ে লিখতেছি, ইউ এর প্লাস ভি এর ছায়া। তাহলে আমি কি ডাব্লিউ এর নিব? এটা নিব, আমি নিব ইউ এর প্লাস ভি এর। ওকে, প্রস্থ কত? ডি, এটা ইউ, এটা হচ্ছে আমার প্রস্থ। এই কোণটা কত ডিগ্রি? ইউ cos 90, cos 90, cos 90 0 থাকুক, আপাতত থাকুক। দেখে এবার তোমরা বলবা, কিন্তু হুটহাট করে না, বুঝে বুঝে। এটা আমার ভি, ওই যে হুটহাট করে। ওরা মারো তো মারো, এই তোমার ধরো মারবো, শুধু আলফা হবে, বুঝে বুঝে। ঠান্ডা, কুল কুল। এই না, এই কোণটা না, প্রস্থ ভি, প্রস্থের সাথে ভি এর কোণ। চুপ, মুখে তালা, পন্ডিত বললে তাও ঠিক বললে, তা ভুল বল। এই কোণটা ওকে, পুরো কোণটা আলফা, এই কোণটা 90, আলফা থেকে বাদ 90, আলফা মাইনাস 90। ভি কজ আলফা মাইনাস 90। এবার এই তাকাও একটু দেখো, কজ আলফা মাইনাস 90 মানে কজ দেখো মাইনাস 90 মাইনাস আলফা, মাইনাস কমন নিলাম, কিন্তু কজ মাইনাসকে হজম করে ফেলে একেবারে। তাহলে কজ 90 মাইনাস আলফা, দ্যাট মিনস সাইন আলফা। একবার এখানে বসাও, ডি বাই কজ 90 কত, আর ওটা পরে থাকলো কি ভি সাইন আলফা, দ্যাট ইজ টি। তাহলে টি ইকুয়াল টু ডি বাই ভি। এইবার একটু বোর্ডে তাকাও, শোনো, কোনো পার্থক্য নেই তো, কোনো পার্থক্য নেই তো, আর পার্থক্য থাকবে তো আমি বলি নাই। আমার কথা হচ্ছে, যেমনি তুমি নদী পার হও না কেন, এই দুই ক্ষেত্রের বাইরে কোনো ক্ষেত্র নাই, অসম্ভব। এই দুই ক্ষেত্রের বাইরে কোনো ক্ষেত্র নাই। তুমি বলতে পারো ভাই লম্ব ভাবে, আরে লম্ব ভাবে হলে এই আলফার মান 90, লম্ব ভাবে হলে। এই দুইটা ক্ষেত্রের বাইরে কোনো ক্ষেত্র নাই। যেমনি তুমি নদী পার হও না কেন, প্রয়োজনীয় সময়ের সূত্র টি ইকুয়াল টু ডি বাই বি সাইন আলফা, এক চুলো এদিক ওদিক নড়বে না এই সূত্র, যেমনি নদী পার হও না কেন। এখন তোমার একটা ম্যাথ আসছে, কোন ধরনের ম্যাথ, কেমনে নদী পার হয়েছে কিচ্ছু বোঝার দরকার নেই। যদি কখনো বলে নদী পার হওয়ার জন্য প্রয়োজনীয় সময়, অবশ্যই সূত্র হচ্ছে টি ইকুয়াল টু ডি বাই ভি সাইন আলফা। তো রিটেনে আসলে যদি মানে দুই এক লাইন আগে থেকে লিখে করে দেখাইতে পারো, তাহলে সেটা হচ্ছে বেটার, আর যদি না পারো তাহলে তো সূত্র। এখন এটুকু তো আমরা বুঝলাম, যেভাবে নদী পার হোক না কেন ক্ষেত্র এটা ক্লিয়ার হয়েছে এটুকু। এবার ফেরত আসো তো এই ম্যাথে ফেরত আসলাম। এই নিয়মে করছিলাম, হ্যাঁ সহজ হয়েছিল, কিন্তু এই সূত্র সবার জন্য সত্যি না, সব জায়গায় খাটবে না। তাহলে আমরা আজারা সূত্র মাথা রাখবো না, একটা সূত্র মাথা রাখবো যা দিয়ে সব ম্যাথ হয়। টি ইকুয়াল টু ডি বাই ভি সাইন আলফা। ডি এর মান 2 কিলো, বি এর মান 4, সাইন 120 ডিগ্রি, 0.5774 আওয়ার আসতে হবেই। ঠিক আছে, আর একটা কথা একটু শোনো, তুমি নদী পারের প্রয়োজনীয় সময় সূত্র তো পাইলা, এটা এই যে টি ইকুয়াল টু ডি বাই ভি সাইন আলফা। বলো তো সোজাসুজি পাড়ি দেওয়ার ক্ষেত্রে যদি নদীতে স্রোতের বেগ বাড়ে, তাহলে স্রোতের বেগ পরিবর্তিত হয়, তাহলে নদী পার হওয়ার প্রয়োজনীয় সময়ের উপর কি কোনো প্রভাব পড়ে? না, পড়ে না। কেন? টি ডিপেন্ড করে ডি এর উপর। দেখো, আচ্ছা নদীর প্রস্থ যদি বড় হয়, তাহলে নদী পার হইতে বেশি সময় লাগবে না কম সময়? ইয়েস, ডি বড় হইলে টি বেশি হবে, সূত্র কথা বলতেছে। এবার নিচে কি আছে, ভি সাইন আলফা, ভি এর উপর নির্ভর করে, ইউ আর ভি এর মধ্যবর্তী কোণ আলফার উপর নির্ভর করে, কিন্তু ইউ এর উপর নির্ভর করে না। তাহলে স্রোতের বেগটা এটা বাড়ুক বা এটা কমুক, এই ক্ষেত্রে নদী পার হওয়ার প্রয়োজনীয় সময়ের উপর এর কোনো প্রভাব নেই। কথা কি বুঝতে পারছো? ক্লিয়ার এই জিনিসটা? খুবই লিনিয়ার ভাবে চিন্তা করলে এটাই মনে হবে, কিন্তু বাস্তবে ঘটনাটা এরকম না। একটু দেখো,
প্র্যাকটিক্যালি বোঝো তো, এই নদীতে স্রোতের বেগ 2 কিলোমিটার/আওয়ার। নদী পার হইতে যে সময় লাগছে, স্রোতের বেগ যদি আরো 1 কিলোমিটার/আওয়ার বাড়ে, 1 কিলোমিটার/আওয়ার বাড়লো, তাহলে কি সেম সময় লাগবে? কমন সেন্স বলে স্রোত বেড়ে গেছে, তাহলে তো সময় একই লাগার কথা না। এটা তো কমন সেন্স বলে। কমন সেন্স আর ম্যাথের সেন্স যখন একসাথে মিলবে তখন সেটা ঠিক আছে, কিন্তু কমন সেন্স বলতেছে না সময় একই থাকবে না, কিন্তু ম্যাথ আবার বলতেছে না সময় একই থাকবে, কারণ সময়ের উপর ইউ এর কোনো প্রভাব নেই। তাহলে কোথাও না কোথাও গডমিল আছে একটা, তাই না? ঝামেলা একটা আছে, মনে হচ্ছে না? এইবার দেখো, আমরা খুব লিনিয়ার ভাবে চিন্তা করতেছি, তো একটু ভালো করে চিন্তা করা লাগবে। হ্যাঁ, একটু ক্রিটিক্যাল চিন্তা করা লাগবে। এই আলফাটা সোজাসুজি পাড়ি দেওয়ার ক্ষেত্রে আলফাটা কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। এইবার বলো, ইউ এর মান চেঞ্জ হলে আলফা কি আর আলফা থাকে? 120 থাকে। তাহলে ইউ এর মান চেঞ্জ তো আলফার মান চেঞ্জ। ইউ এর মান আগে 2 ছিল, তাহলে 2/4, এখন 1 বাড়লো, তার মানে 3/4। আলফা চেঞ্জ, আলফা যদি চেঞ্জ হয় টিও চেঞ্জ। তাহলে ব্যাপারটা এভাবে আমরা বলতে পারি, আলফা ইজ এ ফাংশন অফ ইউ এন্ড টি ইজ এ ফাংশন অফ আলফা। তাহলে আলটিমেটলি টি ইজ এ ফাংশন অফ ইউ। তাহলে অবশ্যই টি এর মানটা ইউ এর উপর নির্ভরশীল, নির্ভর করে। কথাটা বুঝতে পারছো? ক্লিয়ার? পারা যাবে তো? এইগুলা কিন্তু সৃজনশীল প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। ম্যাথটা আমরা আজকে শুরু করলাম, 2টা করছি, মূল 2টা করে ফেলছি, শেষ আমাদের আসলে ম্যাথ শেষ। এবার বাদ বাকি যে 6টা থাকবে এরপরে, এই 2টা সহ আরো 4টা আছে, নেক্সট ক্লাসে এটা আমরা করবো, ঠিক আছে?